ওয়েলকাম টু দীপক জানা ইউটিউব চ্যানেল। হ্যালো ফ্রেন্ডস, দীপক জানা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্পর্কে বিভিন্ন প্রশ্ন পরীক্ষার প্রশ্নপত্রে দেখা যায়। এছাড়াও সাম্প্রতিক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃক আয়োজিত সর্বভারতীয় কুইজ প্রতিযোগিতায় নিজেকে সমৃদ্ধ করতে আজকের এই আয়োজন। তাই আজ আমরা ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্পর্কে প্রথমে বিস্তারিত জানব এবং তারপর এমসিকিউগুলির সমাধান করব। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্ক কথাটির অর্থ হলো এটি ভারত সরকারের ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক টাকার আর্থিক নীতি এবং দেশের মুদ্রা মজুদ নিয়ন্ত্রণ করে। আর্থিক নীতি বলতে দেশের সমস্ত ব্যাংকের ব্যাংকার হিসাবে কাজ করে, ব্যাংকগুলির নিয়মকানুন প্রণয়ন করে, সুদের হার নির্ধারণ করে, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের ব্যাংক সংক্রান্ত কার্যাবলীগুলি সম্পাদন করে। এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের মুদ্রা মজুদ নিয়ন্ত্রণ করে। মুদ্রা মজুদ কথাটার অর্থ হলো দেশের প্রয়োজনে কত পরিমাণ অর্থ ছাপানো হবে সেটাও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্ধারণ করে। কারণ প্রয়োজনের তুলনায় বেশি অর্থ ছাপানো হলে অর্থের ডিভ্যালুয়েশন হয়। ডিভ্যালুয়েশন অর্থাৎ অর্থের মূল্য কমে যায়, তখন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। এই অবস্থাকে বলা হয় মুদ্রাস্ফীতি। 1934 সালের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন অনুযায়ী 1935 সালের 1 এপ্রিল এই ব্যাঙ্ক স্থাপিত হয়েছিল। তাহলে রিজার্ভ ব্যাঙ্ক কবে স্থাপিত হয়েছিল? 1935 সালের 1 এপ্রিল। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক বা রিজার্ভ ব্যাঙ্ক স্থাপিত হয়েছিল হিল্টন ইয়াং কমিশনের সুপারিশক্রমে। তাহলে বন্ধুরা মনে রাখবে, হিল্টন ইয়াং কমিশনের সুপারিশক্রমে 1935 সালের 1 এপ্রিল এই ব্যাঙ্ক স্থাপিত হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় কার্যালয় প্রথমে কলকাতায় স্থাপন করা হলেও 1937 সালে তা স্থায়ীভাবে মুম্বাইতে স্থানান্তরিত করা হয়। তাহলে আমাদের কি মনে রাখতে হবে? রিজার্ভ ব্যাঙ্ক হলো ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। 1934 সালের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন অনুযায়ী 1935 সালে 1 এপ্রিল এই ব্যাঙ্ক স্থাপিত হয়। এই ব্যাঙ্ক স্থাপিত হয়েছিল হিল্টন ইয়ং কমিশনের সুপারিশক্রমে। প্রথমে এর কার্যালয় ছিল কলকাতায়, 1937 সালে মুম্বাইতে তা স্থায়ীভাবে স্থানান্তরিত করা হয়। শেয়ার হোল্ডারদের ব্যাঙ্ক হিসাবে প্রতিষ্ঠিত হলেও 1949 সালের 1 জানুয়ারি রাষ্ট্রায়ত্তকরণের পর রিজার্ভ ব্যাঙ্কের কর্তৃত্ব সম্পূর্ণই ভারত সরকারের হাতে চলে যায়। তাহলে মনে রাখবে, রিজার্ভ ব্যাঙ্ক রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল 1949 সালের 1 জানুয়ারি। বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় কার্যালয় মুম্বাইতে অবস্থিত। আগেও বলা হয়েছে 1937 সালে রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় কার্যালয় স্থায়ীভাবে কলকাতা থেকে মুম্বাইতে স্থানান্তরিত করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধানকে বলা হয় গভর্নর। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নরের নাম শক্তিকান্ত দাস। তাহলে মনে রাখবে, প্রধানকে বলা হয় গভর্নর এবং বর্তমান গভর্নরের নাম শক্তিকান্ত দাস। ডিসেম্বর 2018-তে তিনি অর্থাৎ শক্তিকান্ত দাস ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের 25তম গভর্নর হিসাবে দায়িত্ব পান। রিজার্ভ ব্যাঙ্কের কার্যকারী পরিচালকগণ হলেন একজন গভর্নর ও অনধিক 4 জন ডেপুটি গভর্নর। অনধিক বলতে ম্যাক্সিমাম 4 জন, 4 জনের কম হতে পারে কিন্তু 4 জনের অধিক হবে না, বা 4 জন হতে পারে। আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন ওসবর্ন স্মিথ, ইনি ছিলেন ইংরেজ গভর্নর। রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নর হলেন সিডি দেশমুখ। মনে রাখবে, সিডি দেশমুখ প্রথম ভারতীয় গভর্নর হলেও ইনি রিজার্ভ ব্যাঙ্কের 3য় গভর্নর ছিলেন। তাহলে প্রথম গভর্নর ছিলেন একজন ইংরেজ যার নাম হচ্ছে ওসবর্ন স্মিথ, এবং প্রথম ভারতীয় গভর্নর হলেন সিডি দেশমুখ, বর্তমানে শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাসের পূর্বসূরি ছিলেন উর্জিত প্যাটেল, অর্থাৎ বর্তমান যিনি গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস, ইনার পূর্ববর্তী রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন, মনে রাখবেন নামটা, উর্জিত প্যাটেল। আরবিআই অ্যাক্ট অনুযায়ী কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সুপারিশে, কার সুপারিশে? কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সুপারিশে কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয় দ্বারা একজন গভর্নর এবং অনধিক 4 জন ডেপুটি গভর্নর নিযুক্ত হন। তাহলে বন্ধুরা মনে রাখবে, ডেপুটি গভর্নর ও গভর্নরকে কে নিয়োগ করেন? কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয়। কার সুপারিশে? কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সুপারিশে। এরপরে কেন্দ্রীয়
সরকারের অনুমোদনে সেন্ট্রাল বোর্ড কর্তৃক গভর্নর এবং ডেপুটি গভর্নরদের বেতন নির্ধারিত হয়। বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের বেতন প্রতি মাসে 2.87 লক্ষ টাকা, অর্থাৎ 2,87,000 টাকা। তাহলে এই অংশে আমরা জানলাম রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর হলেন শক্তিকান্ত দাস এবং ইনার পূর্বসূরি অর্থাৎ পূর্বের গভর্নর ছিলেন উর্জিত প্যাটেল। এছাড়া রিজার্ভ ব্যাঙ্কের একজন গভর্নর এবং অনধিক 4 জন ডেপুটি গভর্নরকে নিযুক্ত করেন প্রধানমন্ত্রীর কার্যালয় বা কেন্দ্রীয় সরকার। কার সুপারিশে? কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সুপারিশে। আর একটা জিনিস মনে রাখতে হবে, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের বেতন প্রতি মাসে 2.87 লক্ষ টাকা, অর্থাৎ 2,87,000 টাকা। পরের অংশে চলে আসছি। গভর্নর এবং ডেপুটি গভর্নরদের কার্যকাল 3 বছর, অর্থাৎ গভর্নর এবং ডেপুটি গভর্নরগণ তারা নিজ পদে 3 বছর পর্যন্ত বহাল থাকতে পারেন। অবশ্য এদের পুনর্নিয়োগও হতে পারে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হলেন আর্থিক প্রতিষ্ঠানের মুখ্য কার্যবাহী কর্মকর্তা। ব্যাংকিং লোকপাল যোজনা শুরু করে আরবিআই। তাহলে এটা মনে রাখবে, আরবিআই ব্যাংকিং লোকপাল যোজনা শুরু করে। আরবিআই এর অ্যাকাউন্টিং ইয়ার্স বা হিসাব বৎসর শুরু হয় 1 জুলাইতে এবং শেষ হয় 30 জুন পর্যন্ত। প্রথম অবস্থায় রিজার্ভ ব্যাঙ্কের প্রতীক চিহ্ন ছিল সিংহ এবং পাম গাছ, কিন্তু বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের প্রতীক চিহ্ন কি? পাম গাছ এবং রয়্যাল বেঙ্গল টাইগার। ইন্ডিয়ান রুপি বা রিজার্ভ ব্যাঙ্কের সিম্বলটি তৈরি করেছেন, মনে রাখবে নামটা, ডি উদয় কুমার। মনমোহন সিং ছিলেন এমন একজন ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং আরবিআই এর গভর্নরও ছিলেন। অর্থাৎ এই অংশে আমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলি মনে রাখা দরকার সেগুলি হলো রিজার্ভ ব্যাঙ্কের একজন গভর্নর এবং অনধিক 4 জন ডেপুটি গভর্নরদের কার্যকাল 3 বছর, অবশ্যই এদের পুনর্নিয়োগও হতে পারে। ব্যাংকিং লোকপাল যোজনা শুরু করে আরবিআই। রিজার্ভ ব্যাঙ্কের অ্যাকাউন্টিং ইয়ার্স বা হিসাব বছর শুরু হয় 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। রিজার্ভ ব্যাঙ্কের প্রতীক চিহ্ন হলো পাম গাছ এবং রয়্যাল বেঙ্গল টাইগার। ইন্ডিয়ান রুপি বা রিজার্ভ ব্যাঙ্কের সিম্বলটি তৈরি করেছেন ডি উদয় কুমার। মনমোহন সিং হলেন এমন একজন ব্যক্তি যিনি একধারে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অন্যদিকে আরবিআই এর গভর্নর হিসাবেও নিযুক্ত ছিলেন। চলে আসছি পরের অংশে। আরবিআই এর রাষ্ট্রীয়করণের সময় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। আমরা আগেই জেনেছি সিডি দেশমুখ ছিলেন প্রথম ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর এবং ইনি রিজার্ভ ব্যাঙ্কের তৃতীয় গভর্নর ছিলেন। রাষ্ট্রীয়করণ হয়েছিল 1949 সালের 1 জানুয়ারি। তাহলে রাষ্ট্রীয়করণের সময় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন সিডি দেশমুখ। সবচেয়ে কম সময়ের গভর্নর ছিলেন অমিতাভ ঘোষ, মাত্র 20 দিন, এবং সবচেয়ে বেশি সময়ের গভর্নর ছিলেন বেনেগাল রামারাও। এরপরে রয়েছে 1 টাকার নোট ও ধাতব মুদ্রা অর্থমন্ত্রক জারি করে এবং এতে অর্থ সচিবের স্বাক্ষর থাকে, এবং অন্যান্য নোটগুলিতে আরবিআই এর গভর্নরের স্বাক্ষর রয়েছে এবং আরবিআই জারি করে। এতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শব্দগুলির উপরে ভারত সরকার লেখা রয়েছে। ভারতের ক্ষুদ্রতম ব্যাঙ্ক নোট হলো 1 টাকার নোট। বর্তমানে এটি আর ছাপা হয় না। খুব শীঘ্রই 1 টাকার নোট জারি করবে আরবিআই, কিন্তু ছাপানো হবে ভারত সরকার কর্তৃক। ভারতের সমস্ত ব্যাংকের ব্যাংক বলা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। ভারতীয় মুদ্রার নাম হলো আইএনআর। পূর্ণ নাম কি? ইন্ডিয়ান রুপি। তাহলে এই অংশে আমরা যে সমস্ত বিষয়গুলো জানলাম, রিজার্ভ ব্যাঙ্কের রাষ্ট্রীয়করণের সময় অর্থাৎ 1949 সালের 1 জানুয়ারিতে যখন রাষ্ট্রীয়করণ হয়েছিল তখন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন সিডি দেশমুখ এবং সবচেয়ে কম সময়ের গভর্নর ছিলেন অমিতাভ ঘোষ, সবচেয়ে বেশি সময়ের গভর্নর ছিলেন বেনেগাল রামারাও। এছাড়াও শিখলাম 1 টাকার নোট ও ধাতব মুদ্রা অর্থমন্ত্রক জারি করে এবং এতে কার স্বাক্ষর রয়েছে? অর্থ সচিবের স্বাক্ষর রয়েছে। তাহলে 1 টাকার নোট ও ধাতব মুদ্রা অর্থমন্ত্রক জারি করে এবং তাতে অর্থ সচিবের স্বাক্ষর রয়েছে, কিন্তু অন্যান্য নোটগুলি আরবিআই জারি করে এবং এতে আরবিআই এর গভর্নরের স্বাক্ষর রয়েছে। ভারতের ক্ষুদ্রতম ব্যাঙ্ক নোট হলো 1 টাকার নোট। বর্তমানে এটি আর ছাপা হয় না, তবে খুব শীঘ্রই এই 1 টাকার নোট আরবিআই কর্তৃক জারি হবে, কিন্তু ছাপানো হবে ভারত সরকার কর্তৃক। ভারতীয় মুদ্রার নাম আইএনআর বা ইন্ডিয়ান রুপি এবং ভারতের সমস্ত ব্যাংকের ব্যাংক বলা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। পরবর্তী অংশে রয়েছে 10,000 টাকার নোট পর্যন্ত ছাপানোর অধিকার রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের হাতে। 10 টাকার নোটে কোণারকের সূর্য মন্দির, 20 টাকার নোটে ইলোরা গুহা, 50 টাকার নোটে কর্ণাটকের হাম্পি হ্রদ, 100 টাকার নোটে রানী কি ভাভ, 200 টাকার নোটে সাঁচি স্তূপ, 500 টাকার নোটে দিল্লির লালকেল্লা, 2000 টাকার নোটে মঙ্গলযানের ছবি রয়েছে।
তাহলে কোন নোটে কোন ছবি রয়েছে সেটা আমরা জানলাম। এরপর ভারতবর্ষে মোট কত পরিমাণ নোট ছাপানো হবে তা নির্ধারণ করে রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী একমাত্র রিজার্ভ ব্যাঙ্কই ব্যাঙ্ক নোট ছাপাতে পারে। ভারতীয় নোটগুলি নিলেন ও কটন বা তুলা দিয়ে তৈরি হয়। তাহলে কত পরিমাণ নোট ছাপানো হবে তা একমাত্র নির্ধারণ করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। আর রিজার্ভ ব্যাঙ্কই একমাত্র নোট ছাপাতে পারে। নোটগুলো কটন বা তুলা এবং নিলেন দিয়ে তৈরি। ভারত সরকারের একমাত্র টাকশালটি কলকাতায় অবস্থিত। কোথায়? কলকাতায় অবস্থিত। কোন জায়গায়? আলিপুর অঞ্চলে। এর পূর্ব নাম ছিল ক্যালকাটা মিন্ট। বর্তমান নাম ভারত সরকার টাকশাল, কলকাতা। এটি ভারতের সবচেয়ে সরকারি প্রাচীন টাকশাল। ভারতবর্ষে টাকা ছাপা হয় 4টি জায়গায়। তার মধ্যে মুম্বাইয়ের নাসিক, মধ্যপ্রদেশের দেওয়াস, এই দুটি কারখানা ভারত সরকারের। বাকি দুটি হলো কর্ণাটকের মাইসোর এবং পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের শালবনীতে। তাহলে বোঝা গেল এই অংশে আমরা জানলাম 10,000 টাকার নোট পর্যন্ত ছাপানোর অধিকার রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের হাতে। একমাত্র রিজার্ভ ব্যাঙ্কই ব্যাঙ্ক নোট ছাপাতে পারে। আর কোন নোটে কোন কোন ছবি রয়েছে সেগুলো জানা গেল। আর সবচেয়ে প্রাচীন টাকশাল হলো কলকাতা, ভারত সরকারের সবচেয়ে প্রাচীন টাকশাল। আর ব্যাঙ্ক নোট ছাপানো হয় 4টি জায়গায়, তার মধ্যে 2টি আছে সরকারি, এক মুম্বাইয়ের নাসিক, দ্বিতীয় হচ্ছে মধ্যপ্রদেশের দেওয়াস, আর বাকি দুটি রয়েছে কর্ণাটকের মাইসোর এবং পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের শালবনীতে। চলে আসি নেক্সট পার্টে। ভারতবর্ষে বিদেশি মুদ্রা ভাণ্ডার আরবিআই এর সংরক্ষণে থাকে। এরপর আরটিজিএস এর পূর্ণ নাম হলো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এটি হলো একটি বিশেষায়িত তহবিল স্থানান্তর ব্যবস্থা, যার মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক বা প্রকৃত সময়ে তহবিল স্থানান্তর করা যায়। অর্থাৎ কোনো ব্যাংকের যখন অর্থের প্রয়োজন হয় তখন সেই ব্যাংক অন্য ব্যাংকের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেই চাহিদা পূরণ করে। জাতীয়করণের পর থেকে, অর্থাৎ জাতীয়করণ হয়েছিল 1 জানুয়ারি 1949 সালে, জাতীয়করণের পর থেকে সরকারের আর্থিক নীতি রূপায়ণ করার দায়িত্ব ভারতীয় রিজার্ভ ব্যাংকের উপর অর্পিত করা হয়েছে। তাহলে এই অংশে আমরা জানলাম আরটিজিএস এর ফুল ফর্ম। আর ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডার আরবিআই এর সংরক্ষণে থাকে। জাতীয়করণ হয়েছিল 1 জানুয়ারি 1949 সালে। জাতীয়করণের পর থেকে আর্থিক নীতি রূপায়ণ করার দায়িত্ব ভারতীয় রিজার্ভ ব্যাংকের উপর ন্যস্ত করা হয়েছে। পরবর্তী অংশে রয়েছে রিজার্ভ ব্যাংকের নোট প্রচলন পদ্ধতিটির নাম মিনিমাম রিজার্ভ সিস্টেম। এই পদ্ধতিটি 1957 সালের রিজার্ভ ব্যাংকের সংশোধনী আইনে লিপিবদ্ধ রয়েছে। এই পদ্ধতি অনুযায়ী রিজার্ভ ব্যাংকে নোট ছাপাতে হলে 115 কোটি টাকার স্বর্ণ এবং 85 কোটি টাকার বৈদেশিক মুদ্রা জমা রেখে নোট ছাপাতে হয়। এরপরে রয়েছে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। ভারতীয় রিজার্ভ ব্যাংকের তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলিকে তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ আবশ্যিক ও আইনসিদ্ধভাবে রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হয়। এই অনুপাতকে বলা হয় নগদ জমার অনুপাত, সংক্ষেপে বলা হয় সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। অর্থাৎ ব্যাংকিং আইন অনুযায়ী রিজার্ভ ব্যাংকের কাছে তার তফসিলভুক্ত ব্যাংকগুলোকে আমানতের একটা নির্দিষ্ট অংশ জমা রাখতে হয়। এই অনুপাতকে বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও বা নগদ জমার অনুপাত, সংক্ষেপে বলা হয় সিআরআর। এর মুখ্য উদ্দেশ্য হলো বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করা। সেটা কিভাবে হয়? যখন রিজার্ভ ব্যাংক সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও বাড়িয়ে দেয় তখন বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানতের বেশি পরিমাণ অংশ রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হয়। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলির মার্কেটে ঋণ প্রদান করার ক্ষমতা কমে যায়। এইভাবে ঋণ নিয়ন্ত্রণ হয়। বর্তমানে ক্যাশ রিজার্ভ রেশিও রয়েছে 4.5%। তাহলে এই অংশে আমরা জানলাম রিজার্ভ ব্যাংকের নোট প্রচলন পদ্ধতিটির নাম মিনিমাম রিজার্ভ সিস্টেম। এরপর জানলাম ক্যাশ রিজার্ভ রেশিও অর্থাৎ সিআরআর বা নগদ জমার অনুপাত হলো সেটাই যেটা রিজার্ভ ব্যাংকের কাছে তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানতের একটা নির্দিষ্ট অংশ জমা রাখতে হয়। সিআরআর এর মূল উদ্দেশ্য কি? ঋণ নিয়ন্ত্রণ করা, যার বর্তমান হার রয়েছে 4.5%। পরবর্তী অংশে রয়েছে জরুরি পরিস্থিতিতে আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকে আর্থিক সাহায্য, ঋণ ও অগ্রিম প্রদান করে। এই কারণে রিজার্ভ ব্যাংক হলো শেষ বিপদের পরিত্রাতা। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলির যখন অর্থের ঘাটতি দেখা যায় সেই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে অর্থ সাহায্য, ঋণ ও অগ্রিম প্রদান করে সেই বাণিজ্যিক ব্যাংকের
ঘাটতির চাহিদা পূরণ করে, তাই রিজার্ভ ব্যাঙ্কের শেষ বিপদের পরিত্রাতা বলা হয়। এরপরে রয়েছে এসএলআর, স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে নিজেদের কাছে যে নির্দিষ্ট পরিমাণ লিকুইড অ্যাসেটস জমা রাখতে হয় তাকে বিধিবদ্ধ নগদ অনুপাত বা স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও বলা হয়। অর্থাৎ ব্যাংকিং আইন অনুযায়ী বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে তাদের আমানতের একটি নির্দিষ্ট পরিমাণ যেমন রিজার্ভ ব্যাঙ্কের কাছে জমা রাখতে হয়, যেটাকে সিআরআর বলে, ঠিক তেমনি নিজেদের কাছেও কিছু লিকুইড অ্যাসেটস জমা রাখতে হয়, তাকে স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও বা বিধিবদ্ধ নগদ অনুপাত বা এসএলআর বলা হয়। এখানে লিকুইড অ্যাসেটস বলতে সেই সমস্ত অ্যাসেটসগুলোকে বলা হয় যেগুলোকে খুব সহজেই ক্যাশে পরিণত করা যায়, যেমন ক্যাশ, স্টক, বন্ড ইত্যাদি। রিজার্ভ ব্যাঙ্ক এসএলআর প্রয়োগ করে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির ক্ষমতার পরিবর্তন ঘটায়। সেটা কীভাবে? যদি এসএলআর বেশি পরিমাণে করে দেয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক, তাহলে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে বেশি পরিমাণ লিকুইড অ্যাসেটস তাদের নিজেদের কাছে জমা রাখতে হয়। এর ফলে তারা মার্কেটে ঋণ প্রদান করার ক্ষমতা কমে যায়। বর্তমানে এসএলআর রয়েছে 18%, তাহলে সিআরআর রয়েছে 4.5%, এসএলআর রয়েছে 18%। এরপরে চলে এসেছি রেপো রেট। আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে যে হারে লোন দেয়, অর্থাৎ বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর যখন লোনের প্রয়োজন হয় তখন আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে তারা লোন সংগ্রহ করে। এই লোনের উপর রিজার্ভ ব্যাঙ্ক যে পরিমাণ ইন্টারেস্ট রেট আরোপ করে তাকে বলা হয় রেপো রেট। রেপো রেট কমালে ইন্টারেস্ট অফ লোন কমে যায় এবং বাড়ালে বেড়ে যায়, অর্থাৎ সমানুপাতিক। বর্তমানে রেপো রেট রয়েছে 4.9%। এরপরে আসছি রিভার্স রেপো রেট। বাণিজ্যিক ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্কের কাছে আমানত জমা রেখে যে হারে সুদ পায় তাকে রিভার্স রেপো রেট বলা হয়। অর্থাৎ রেপো রেটের উল্টোটা হলো রিভার্স রেপো রেট। রেপো রেটের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্কের কাছে লোন নেয় এবং সেই লোনের বিনিময়ে যে ইন্টারেস্ট প্রদান করে তাকে রেপো রেট বলে। আর বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যখন রিজার্ভ ব্যাঙ্কের কাছে আমানত জমা রাখে, আমানত বা অর্থ জমা রাখে, সেই জমাকৃত অর্থ বা আমানতের উপর যে হারে সুদ পায় তাকে বলা হয় রিভার্স রেপো রেট। যখন মার্কেটে প্রচুর অর্থ হয় তখন রিজার্ভ ব্যাঙ্ক রিভার্স রেপো রেট বাড়িয়ে দেয়, আর রিভার্স রেপো রেট বাড়িয়ে দিলে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি মার্কেট থেকে অর্থ সংগ্রহ করে সেই অর্থ রিজার্ভ ব্যাঙ্কের কাছে জমা রাখে। এর ফলে তারা ভালো পরিমাণ সুদ পায়। এর ফলে মার্কেটে মুদ্রাস্ফীতি বা অর্থের যে প্রাচুর্য সেটা ধীরে ধীরে কমে যায় বা নিয়ন্ত্রণে আসে। এর পরের পেজে রয়েছে আরবিআই এর এমএসএফ রেট 6.25%। এমএসএফ কথাটির অর্থ হলো মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, অর্থাৎ বাণিজ্যিক ব্যাঙ্কগুলি এক রাত্রির জন্য রিজার্ভ ব্যাঙ্কের কাছে যে রেটে বা যে হারে ঋণ নেয় তাকে এমএসএফ রেট বলা হয়। এরপরে জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রাষ্ট্র দ্বারা উৎপাদিত সমস্ত দ্রব্য ও সেবার মূল্যকে জিডিপি বলে। রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক নোট ছাপানোর ক্ষেত্রে জিডিপির যথেষ্ট ভূমিকা রয়েছে, কারণ জিডিপি যদি কম হয়, অর্থাৎ দেশে যদি দ্রব্য ও পরিষেবার পরিমাণ কম হয় কিন্তু নোট যদি বেশি পরিমাণ ছাপায়, তাহলে অল্প দ্রব্য ও পরিষেবার জন্য প্রচুর অর্থ রয়েছে, তখন ওই দ্রব্য ও পরিষেবার মূল্য আকাশছোঁয়া হয়ে যাবে। তখন হয়তো দেখা যাবে 1 কেজি চালের দাম 1000 টাকা হয়ে যাবে। এই পরিস্থিতিটা তৈরি হয়েছিল জার্মানি ও জিম্বাবুয়েতে। এই দুটি দেশ চেয়েছিল যদি বেশি পরিমাণ নোট ছাপানো হয় তাহলে ওদের ঋণ পরিশোধ করা খুব সহজ হয়ে যাবে এবং দেশের অর্থনৈতিক বুনিয়াদ অনেক সুদৃঢ় হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে তার উল্টো হয়, কারণ বেশি নোট ছাপানোর ফলে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে যায় এবং নোট ছাপাতে গিয়ে অনেক খরচও হয়, ফলে অর্থনীতি অনেকটাই ধস হয়ে গিয়েছিল। জিডিপি এর দিক থেকে ভারত বিশ্বে 5ম স্থানে রয়েছে, প্রথম স্থানে রয়েছে চীন। এবার তাহলে এমসিকিউ এর মাধ্যমে বিষয়টি রিভিশন করা যাক। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বন্ধুরা, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম আরবিআই। নেক্সট কোশ্চেন, আরবিআই এর সম্পূর্ণ নাম কি? ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ,
অর্থাৎ আরবিআই এর সম্পূর্ণ নাম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 3, আরবিআই কবে স্থাপিত হয়? বন্ধুরা, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1 এপ্রিল 1935 সালে। কোশ্চেন নাম্বার 4, কোন অ্যাক্ট অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক স্থাপিত হয়? বন্ধুরা, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়। কোশ্চেন নাম্বার 5, শুরুতে আরবিআই এর কেন্দ্রীয় কার্যালয় কোথায় ছিল? ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ শুরুতে আরবিআই এর কেন্দ্রীয় কার্যালয় ছিল কলকাতায়। কোশ্চেন নাম্বার 6, আরবিআই এর কার্যালয় কোথায় স্থায়ীভাবে স্থানান্তরিত করা হয়? সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ আরবিআই এর কার্যালয় স্থায়ীভাবে স্থানান্তরিত করা হয় মুম্বাইতে 1937 সালে। নেক্সট কোশ্চেন, কোন কমিশনের সুপারিশে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক স্থাপিত হয়? সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে আরবিআই স্থাপিত হয়। পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নরের নাম কি? সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নরের নাম শক্তিকান্ত দাস। এর পূর্বের গভর্নর ছিলেন ডক্টর উর্জিত প্যাটেল। এছাড়াও মনে রাখবে, শক্তিকান্ত দাস হলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের 25তম গভর্নর। ইনি 2018 সালের ডিসেম্বরে নিয়োগ হয়েছেন। কোশ্চেন নম্বর 9, রিজার্ভ ব্যাঙ্কের কার্যকারী পরিচালকগণ হলেন? সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের কার্যকারী পরিচালকগণ হলেন একজন গভর্নর ও অনধিক 4 জন ডেপুটি গভর্নর। কোশ্চেন নম্বর 10, রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর কে ছিলেন? সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর ছিলেন অসবর্ন স্মিথ। ইনি একজন ইংরেজ ছিলেন। যদিও রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ, কিন্তু ইনি রিজার্ভ ব্যাঙ্কের তৃতীয় গভর্নর ছিলেন। পরের প্রশ্ন, আরবিআই অ্যাক্ট অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ও ডেপুটি গভর্নরগণ কার দ্বারা নিযুক্ত হয়? সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ আরবিআই অ্যাক্ট অনুযায়ী কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সুপারিশে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ও ডেপুটি গভর্নরগণ কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয় দ্বারা নিযুক্ত হয়। কোশ্চেন নম্বর 12, আরবিআই এর গভর্নরের মাসিক বেতন কত? সঠিক উত্তর অপশান সি, 2,87,000 টাকা। কোশ্চেন নম্বর 13, আরবিআই এর গভর্নর ও ডেপুটি গভর্নরদের কার্যকাল কত বছর? সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ আরবিআই এর গভর্নর ও ডেপুটি গভর্নরদের কার্যকাল 3 বছর। পরের প্রশ্ন, আরবিআই এর হিসাব বছর কোনটি? সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। পরের প্রশ্ন, আরবিআই এর বর্তমান প্রতীক চিহ্ন কি? সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার ও পাম গাছ। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান রুপি সিম্বলটি কে তৈরি করেছেন? সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ ইন্ডিয়ান রুপি সিম্বলটি তৈরি করেছেন ডি উদয় কুমার। পরের প্রশ্ন, ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী আরবিআই এর গভর্নর ছিলেন? সঠিক উত্তর অপশান ডি, মনমোহন সিং। কোশ্চেন নম্বর 18, আরটিজিএস এর পূর্ণ নাম কি? সঠিক উত্তর অপশান বি, রিয়াল টাইম গ্রস সেটেলমেন্ট।
পরের প্রশ্ন, জিডিপি এর পূর্ণ নাম কি? সঠিক উত্তর অপশান সি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কোশ্চেন নাম্বার 20, সিআরআর এর পূর্ণ নাম কি? সঠিক উত্তর অপশান সি, ক্যাশ রিজার্ভ রেশিও। এসএলআর এর পূর্ণ নাম কি? সঠিক উত্তর অপশান এ, স্ট্যাচুইটারি লিকুইডিটি রেশিও। কোশ্চেন নাম্বার 22, এমএসএফ এর পূর্ণ নাম কি? সঠিক উত্তর অপশান বি, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। নেক্সট কোশ্চেন, জিডিপি এর দিক থেকে ভারত বিশ্বে কোন স্থানে রয়েছে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ জিডিপির দিক থেকে ভারত বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে চীন। নেক্সট কোশ্চেন, কত টাকার নোটে মঙ্গলযানের ছবি রয়েছে? সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ 2000 টাকার নোটে মঙ্গলযানের ছবি রয়েছে। কোশ্চেন নাম্বার 25, 1 টাকার নোট ও ধাতব মুদ্রা কে জারি করেন? সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ 1 টাকার নোট ও ধাতব মুদ্রা জারি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং তাতে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। কোশ্চেন নাম্বার 26, 1 টাকার নোট ও ধাতব মুদ্রা বাদে বাকি সমস্ত টাকা কে জারি করেন? সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ 1 টাকার নোট ও ধাতব মুদ্রা বাদে বাকি সমস্ত টাকা আরবিআই জারি করেন এবং তাতে আরবিআই এর গভর্নরের স্বাক্ষর থাকে। কোশ্চেন নাম্বার 27, ভারতীয় টাকায় মোট কতগুলি ভাষা থাকে? সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ ইংরেজি ও হিন্দি সহ ভারতীয় টাকায় মোট 17টি ভাষা থাকে। কোশ্চেন নাম্বার 28, কেওয়াইসি এর পূর্ণ নাম কি? সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ কেওয়াইসি এর পূর্ণ নাম নো ইওর কাস্টমার। কোশ্চেন নাম্বার 29, ভারতবর্ষের বৃহত্তম বাণিজ্যিক বা পাবলিক সেক্টর ব্যাংকটির নাম কি? সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ ভারতবর্ষের বৃহত্তম বাণিজ্যিক বা পাবলিক সেক্টর ব্যাংকটির নাম হলো এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এর পাশাপাশি মনে রাখবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় বা হেড অফিস রয়েছে মুম্বাইতে এবং এর বর্তমান চেয়ারম্যান রয়েছেন দীনেশ কুমার খারা। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষের প্রথম ব্যাংকের নাম কি? সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ ভারতবর্ষের প্রথম ব্যাংকের নাম ব্যাংক অফ হিন্দুস্তান। এটি স্থাপিত হয়েছিল 1770 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার স্লোগান কি? সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার স্লোগান হলো ক্যাশ ইজ কিং বাট ডিজিটাল ইজ ডিভাইন। এছাড়াও মনে রাখবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই এর স্লোগান হলো পিওর ব্যাংকিং নাথিং এলস। পরবর্তী প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের মোট কতগুলি আঞ্চলিক বোর্ড রয়েছে? বন্ধুরা, সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ রিজার্ভ ব্যাংকের মোট 4টি আঞ্চলিক বোর্ড রয়েছে। এই 4টি আঞ্চলিক বোর্ড রয়েছে কলকাতা, মুম্বাই, চেন্নাই ও নতুন দিল্লিতে। প্রতিটি বোর্ডে 5 জন করে সদস্য 4 বছরের জন্য কেন্দ্রীয় সরকার দ্বারা নিযুক্ত হয়। চলে আসছি পরবর্তী প্রশ্নে, কার দ্বারা আরবিআই কন্ট্রোলড বা নিয়ন্ত্রিত হয়? সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ আরবিআই নিয়ন্ত্রিত হয় সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস দ্বারা। এই বোর্ডে 1 জন গভর্নর ও 4 জন ডেপুটি গভর্নর সহ মোট 21 জন মেম্বার বা সদস্য থাকেন। পরের প্রশ্ন,
রিজার্ভ ব্যাংকের অফিসারদের ট্রেনিং দেওয়ার জন্য কোথায় কোথায় অফিস রয়েছে? সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ রিজার্ভ ব্যাংকের অফিসারদের ট্রেনিং দেওয়ার জন্য সারা ভারতবর্ষে দুটি জায়গায় অফিস রয়েছে। এই দুটি জায়গা হলো পুনে এবং চেন্নাই। নেক্সট কোয়েশ্চেন, রিজার্ভ ব্যাংকের প্রথম মহিলা ডেপুটি গভর্নর কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ রিজার্ভ ব্যাংকের প্রথম মহিলা ডেপুটি গভর্নর ছিলেন KJ উদেসি। নেক্সট কোয়েশ্চেন, জাল নোট সম্পর্কে সচেতনতা বাড়াতে RBI যে ওয়েবসাইটটি তৈরি করেছে সেটির নাম কি? সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ জাল নোট সম্পর্কে সচেতনতা বাড়াতে RBI যে ওয়েবসাইটটি তৈরি করেছে সেটির নাম হলো http://paisaboltahai.rbi.org.in। পরের প্রশ্ন, সম্প্রতি RBI এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ সম্প্রতি RBI এর এক্সিকিউটিভ ডিরেক্টর বা ED হিসাবে নিয়োগ করা হয়েছে ডক্টর রাজীব রঞ্জনকে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসবো আবার পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।